আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনার্স চতুর্থ বর্ষে আমার কোর্স বাংলা ইতিহাসের বিষয় কোড 241503। আমার আজকের আলোচনার বিষয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়সমূহ। এখানে অনার্স চতুর্থ বর্ষের সিলেবাস দেখানো হচ্ছে। অনার্স চতুর্থ বর্ষের সিলেবাসে যে সকল বিষয় থাকবে: পার্টিশন অফ বেঙ্গল, খিলাফত অ্যান্ড নন কর্পোরেশন মুভমেন্ট, সিআর দাস অ্যান্ড বেঙ্গল প্যাক্ট, প্রভিন্সিয়াল ইলেকশনস, নাজিমুদ্দিন মিনিস্ট্রি। ইলেকশন অফ 1946, Suhardi Ministry, Greater Bengal Movements, establishment of Dhaka University and the rise of Muslim middle class, Hindu Muslim relation and riots, famine 1943. উনিশশো 5 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের পর কলকাতার প্রভাবশালী শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। কংগ্রেসের নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন। তারা বঙ্গবিভাগকে ব্রিটিশের বিভক্তিকরণের মাধ্যমে শাসন বা ডিভাইড অ্যান্ড রুলের প্রচেষ্টা এবং ব্রিটিশ বিরোধী বুদ্ধিজীবীদের প্রতি বিদ্বেষের প্রমাণ হিসেবে গণ্য করেন। সকল হিন্দু নেতৃবৃন্দ বঙ্গবিভাগকে মাতৃসম প্রদেশের অঙ্গ ব্যবচ্ছেদ বলে মন্তব্য করেন। কংগ্রেস বঙ্গভঙ্গের কেবল বিরোধিতা করেননি, বঙ্গভঙ্গ রদ করতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল শুরুতে কলকাতা, পরবর্তীতে সারা বাংলায় তা ছড়িয়ে পড়ে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, বিপিন পাল প্রমুখ নেতৃবৃন্দ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নেতৃত্ব দেন। ক্রমান্বয়ে এই আন্দোলন বাংলার হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে পরিণত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান কারণসমূহ ছিল: উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্রতিবাদ, ঐক্যবদ্ধ বোধের উপর কুঠারাঘাত, শিক্ষিত শ্রেণীর প্রতি অবমাননা, অর্থনৈতিক অসন্তোষ, চরমপন্থী দৃষ্টিভঙ্গির উদ্ভব। আঠারোশো 85 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠা থেকে 19 শতকের শেষ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বে যে জাতীয় আন্দোলন পরিচালিত হয় তাকে মডারেট বা নরমপন্থী আন্দোলন বলা হয়। কংগ্রেসের নরমপন্থী নেতারা আবেদন, বক্তৃতা ও প্রবন্ধনাচরণের মাধ্যমে ব্রিটিশ আমলাতন্ত্রকে কংগ্রেসের দাবিগুলোর যৌক্তিকতা বোঝাতে চেষ্টা করেন। এ সকল নেতারা ছিলেন পাশ্চাত্য সভ্যতার অনুরাগী। তাদের অনেকে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। ব্রিটিশের গণতান্ত্রিক চেতনায় তাদের ঘোর আস্থা ছিল। তারা বিশ্বাস করতেন যে ভারতীয়দের দাবিগুলোর কথা সঠিকভাবে সরকারকে বোঝাতে পারলে ফল পাওয়া যাবে। তারা কোনো উগ্র দাবি তুলে বা গণ আন্দোলন দ্বারা সরকারকে বিব্রত করতে চাইতেন না। গণ আন্দোলন সম্পর্কে এই সকল উচ্চবিত্ত পাশ্চাত্য জীবনধারা অভ্যস্ত নেতাদের তীব্র বিরাগ ছিল। বিনীত ভাষায় প্রস্তাব গ্রহণ, আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি, নির্বাচিত সদস্য নিয়োগ, আইসিএস পরীক্ষায় বেশি ভারতীয় গ্রহণ প্রভৃতি নরমপন্থী দাবির ঊর্ধ্বে এই সকল নেতারা যেতে পারেননি। তারা তাদের দাবিগুলো ইংরেজি ভাষায় রচনা করে তা সরকারের কাছে প্রেরণ করতেন। তাদের আশা ছিল যে উদারতন্ত্রী ইংরেজ সরকার তাতে নিশ্চয়ই সাড়া দেবেন। সভা সমিতি, বক্তৃতা, প্রস্তাব গ্রহণ ছাড়া আদি যুগের নেতাদের বা মডার্ন নেতাদের অন্যতম লক্ষ্য ছিল তাদের দাবিগুলো সম্পর্কে ইংল্যান্ডের জনমত তৈরি করা। তাদের নরমপন্থী দাবি ছিল ব্রিটিশ জনমতকে প্রভাবিত করার কৌশল। তারা আশা করতেন যে এর ফলে ব্রিটিশ জাতি মডার্নদের স্বায়ত্তশাসনাদি উপযুক্ত বলে গণ্য করবে। এই মডার্ন নেতাদের রাজভক্তি অন্য যে কোনো ইংরেজ নাগরিক অপেক্ষা কম ছিল না। মডারেট বা নরমপন্থী আন্দোলনের দুর্বলতা 19 শতকের শেষ দিক থেকেই দেখা যায়।
1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ উপলক্ষে মডারেট আন্দোলনের অকার্যকারিতা স্পষ্ট হয়। ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে 1907 খ্রিস্টাব্দে নরমপন্থী জাতীয়তাবাদীর ঐতিহাসিক ভূমিকা শেষ পর্যায়ে এসে যায়। 1890 খ্রিস্টাব্দের দশক থেকে মডারেট আন্দোলনের সমালোচনা শুরু হয়। কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অ্যাক্টিভেন হোম ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি উত্তরাধিকার সূত্রে তার পিতার কাছ থেকে চরমপন্থী র্যাডিক্যাল চিন্তাধারা পান। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগেই তিনি ভারতে চাকরি নিয়ে আসেন এবং ভারত সরকারের বিভিন্ন পদে কাজ করেন। মহাবিদ্রোহ তার মনে একটি স্থায়ী ছাপ রেখে যায়। তিনি সর্বদা আতঙ্কিত থাকতেন যে ভারতের সাধারণ লোক ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টায় আছে। এই জন্য তিনি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর চিন্তাধারাকে সরকার অনুকূলে গঠনমূলক পথে আনার চিন্তা করতেন। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি ভাইসরয়কে মাঝে মাঝে অযাচিত পরামর্শ দিতেন। তার স্পষ্টবাদিতা ও ভারতীয় প্রীতির জন্য উচ্চ সরকারি আমলে তিনি সন্দেহভাজন হন। ভাইসরয় লর্ড লিটনের আমলে তার চাকরির অভিজ্ঞতা অগ্রাহ্য করে তার অপেক্ষা কম অভিজ্ঞতা সম্পন্ন সিভিলিয়ানের পদোন্নতি হলে তিনি সরকারি চাকরি ত্যাগ করেন। তারই উদ্যোগে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কংগ্রেসের প্রথম অধিবেশন আহূত হয়। এজন্য অনেকে হিউমকে কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলেন। অবশ্য কংগ্রেস নানা কারণে প্রতিষ্ঠিত হয়, তবে হিউমের উদ্যোগ ছিল এতে কোনো সন্দেহ নেই। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন বোম্বাইয়ের বিখ্যাত বণিক ও প্রগতিশীল পার্সি নেতা দাদাভাই নওরোজি। তিনি বয়স অভিজ্ঞতায় প্রকৃত প্রবীণ, এজন্য তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মহান বর্ষীয় নেতা বলে অভিহিত করা হয়। তিনি 3 বার কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন। তার গ্রন্থ প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ভারতে ইংরেজ অর্থনৈতিক শোষণের চালচিত্র তুলে ধরেন। তিনি মনে করতেন যে ইংল্যান্ডে ভারতের অনুকূলে জনমত গঠন করলে ভারতবাসী ন্যায় বিচার পাবে। তিনি ইংল্যান্ডে কংগ্রেসের শাখা স্থাপন করেন ও ইন্ডিয়া নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তিনি ভারতের সমস্যা তুলে ধরার জন্য ব্রিটিশ পার্লামেন্টের নির্বাচনে দাঁড়ান ও পরাজিত হন। 1906 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের এই দাবি সমর্থন করেন যে স্বরাজ দাবি না করলে ভারতবাসীর কোনো কাজ হবে না। বাংলার সুসন্তান সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন আদিযুগে কংগ্রেসের অন্যতম প্রধান নেতা। তিনি ছিলেন মেধাবী ছাত্র। তিনি ICS পরীক্ষা পাশ করে চাকরিতে যোগ দেন। উচ্চ কর্তৃপক্ষের সুনজরে না থাকায় সামান্য অজুহাতে তার চাকরি যায়। তিনি 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি ও তার সহকারী আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে মধ্যবিত্ত শ্রেণীর মুখপাত্রে পরিণত করেন। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক আন্দোলনের পথিকৃৎ। ভাইসরয় লর্ড লিটনের প্রতিক্রিয়াশীল শাসনের নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন চালান। ICS পরীক্ষার্থীদের বয়স কমানো, দেশীয় সংবাদপত্র দমন আইন ও অস্ত্র আইনের বিরুদ্ধে তিনি সর্বভারতীয় প্রচার চালিয়ে সর্বপ্রথম সর্বভারতীয় চেতনা জাগ্রত করেন। তার তেজ ও উদ্যমের জন্য ইংরেজ সিভিলিয়ানরা তাকে সারেন্ডার নট বলতেন। সুরেন্দ্রনাথের নামের এই বক্রোক্তি তারই গৌরব প্রকাশ করে। গোপালকৃষ্ণ গোখলে ছিলেন প্রসিদ্ধ বাগ্মী, আইনে ক্ষুরদার বুদ্ধি এক মারাঠি দেশনেতা। তার রাজনৈতিক বিশ্বাস মডারেট বা নরমপন্থী মতের দ্বারা প্রভাবিত ছিল। তিনি প্রথম জীবনে শিক্ষকতার বৃত্তি নেন। ক্রমে তিনি কংগ্রেস মডারেট গোষ্ঠীর এক প্রধান নেতার স্থান নেন। আইনসভায় গোগলের বাগ্মিতা ও ক্ষুরদার যুক্তিজার সরকারকে বিশেষভাবে ব্যতিব্যস্ত করে রাখত। গোখলে কংগ্রেসের বারাণসী অধিবেশনে 1906 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেন। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। মরলি মিন্টো আইন রচনার প্রাক্কালে তিনি ইংল্যান্ডের ভারত সচিব লর্ড মরলির সঙ্গে সাক্ষাৎ করেন এবং শাসন সংস্কার হলে মডারেটদের সমর্থনে আশ্বাস দেন। মরলি মিন্টো আইন পাশ হলে দেখা যায় যে মডারেটদের আশাকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। 1890 খ্রিস্টাব্দের দশক থেকেই
মডারেট বা নরমপন্থী আন্দোলনের সমালোচনা শুরু হয়। 1893 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ তার নিউ ল্যাম্পস ফর ওল্ড প্রবন্ধে সর্বপ্রথম মডারেট আন্দোলনের প্রতি ধিক্কার জানান। তিনি বলেন যে ইংরেজের কাছে দয়া ভিক্ষা করে কিস্তিবন্দি শাসন সংস্কার আদায় করে কিছু লাভ হবে না। ইংল্যান্ডের পার্লামেন্টারি গণতন্ত্রের প্রতি মডারেট নেতাদের মোহের তিনি নিন্দা করেন। তিনি মডারেট নেতাদের উন্নাসিকতা ও জনসাধারণ থেকে বিচ্ছিন্নতার সমালোচনা করেন। তিনি কংগ্রেস আন্দোলনকে শহুরে মধ্যবিত্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে দরিদ্র মানুষের দরজায় পৌঁছে দেওয়ার দাবি জানান। তিনি গণ আন্দোলনের মাধ্যমে নিষ্ক্রিয় প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। আবেদন নিবেদন নীতি বর্জনের কথা তিনি বলেন। অরবিন্দের এই সমালোচনা ছিল মডারেট পন্থী আন্দোলনের প্রতি নবোদিত তরুণ নেতাদের সমালোচনার সারাংশ। মডারেট আন্দোলনের সীমাবদ্ধতা ও কার্যকারিতা এই নেতাদের বিকল্প আদর্শ ও নীতির প্রতি আকৃষ্ট করে, যার ফলে চরমপন্থার উদ্ভব হয়। অরবিন্দ, তিলক প্রভৃতি নেতারা মডারেট নেতাদের আবেদন নীতি এবং ইংরেজ জাতির ন্যায় বিচারবোধের প্রতি আস্থাকে তীব্র আক্রমণ করেন। তারা বিশ্বাস করতেন যে যুক্তিপূর্ণ আবেদন নীতির দ্বারা ব্রিটিশ সরকারের কাছ থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক দাবিগুলো আদায় করতে সক্ষম হবেন না। ব্রিটিশ সরকার মডারেটদের দাবিগুলোকে কোনো গুরুত্ব দেননি। মডারেটদের আবেদন নীতির অকার্যকারিতা প্রকাশ হয়। তারা উপলব্ধি করতে ব্যর্থ হন যে তাদের এই আবেদন নীতি তরুণ নেতাদের আস্থা হারিয়ে ফেলেছে এবং জনসাধারণ এই আন্দোলন সম্পর্কে নিস্পৃহতা দেখাচ্ছে। 1904 খ্রিস্টাব্দে তিলক কংগ্রেস অধিবেশনে মডারেট আবেদন নীতিকে রাজনৈতিক বিকৃতি বলে ধিক্কার জানান। তিনি বলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, ভিক্ষার দ্বারা স্বরাজ অর্জন সম্ভব নয়, আত্মশক্তি আত্মত্যাগ দ্বারা জাতিকে তা অর্জন করতে হবে। লালা রাজপথ রায়ের মতে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো যোগ নেই। সুমিত সরকারের মতে মডারেট আন্দোলনের প্রতি এই সমালোচনামূলক দৃষ্টি চরমপন্থী আন্দোলনের উদ্ভবের প্রধান কারণ। সংগ্রামী জাতীয়তাবাদের প্রধান পুরোহিত ছিলেন পুনার বাল গঙ্গাধর তিলক। মহারাষ্ট্রের মুম্বাই মডারেট আন্দোলনের কেন্দ্রস্থল হল পুনা ছিল ঠিক বিপরীত আদর্শ উত্তরাধিকারী। পুনা ছিল পেশোয়াদের রাজধানী। পেশোয়ারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার ফলে পুনা ব্রিটিশ বিরোধী ঐতিহ্য লাভ করে। পুনার সার্বজনীন সভার নেতৃত্ব তিলকের হাতে আসার পর তিনি বিশেষ প্রভাব পান। রাজনৈতিক মহাদর্শের দিক থেকে তিলক ছিলেন মডারেটদের বিপরীত মেরুর লোক। তিনি মডারেটদের আবেদন নীতিকে ঘৃণা করতেন এবং মডারেটদের নিয়মতান্ত্রিক আন্দোলনকে রাজনৈতিক বিকৃতি নামে অভিহিত করেন। তিনি ব্রিটিশ জাতির ন্যায়পরায়ণতা ও সদিচ্ছা বিশ্বাস করতেন না। ব্রিটিশরা তাদের ন্যায় নীতি ও বিবেকের তাড়নায় ভারতবাসীকে স্বায়ত্তশাসনের অধিকার দিবে একথা তিনি ভুল মনে করতেন। জাতিকে আত্মত্যাগ দুঃখবরণ দ্বারা স্বাধীনতা অর্জন করতে হবে একথা তিনি বলেন। তিনি বলেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার। তিনি ডোমিনিয়ন স্ট্যাটাসের লক্ষ্য গ্রহণ করেন। তার লক্ষ্য ছিল স্বরাজ। এই দাবির ফলে তিনি জাতীয় আন্দোলনকে চড়া পর্দায় বেঁধে দেন। এজন্য তাকে চরমপন্থী বলা হয়। অরবিন্দ ঘোষ ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম নায়ক। তিনি নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক এক প্রবন্ধে প্রথম মডারেটপন্থী আন্দোলন নীতি ও তাদের স্বায়ত্তশাসনের লক্ষ্যকে আক্রমণ করেন। তিনি ইংরেজ জাতির সুবিবেচনার উপর নির্ভর না করে আত্মশক্তিতে স্বাধীনতা অর্জনের পরামর্শ দেন। ইংরেজের কিস্তিবন্দি শাসন সংস্কারের ও পার্লামেন্টারি গণতন্ত্রের মোহে না পড়ে ফরাসি বিপ্লব থেকে শিক্ষা নিতে বলেন। জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে নিম্নবিত্তদের সমর্থন নিয়ে জাতীয় আন্দোলন গঠন করার পরামর্শ দেন। তিনি স্বরাজ বলতে রাজনৈতিক মুক্তির কথা ভাবতেন না, ভারতের জনগণের আর্থিক বিকাশও স্বরাজের অঙ্গ বলে তিনি মনে করতেন। বাংলার চরমপন্থী আন্দোলনকে বিপ্লববাদের পথে পরিচালনায় অরবিন্দের ভূমিকা ছিল সর্বাধিক। তিনি তার প্রতিনিধি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও ভ্রাতা বারীন্দ্রনাথের সাহায্যে বাংলায় বিপ্লবী সমিতির সংগঠন ও তাতে প্রাণ সঞ্চয় করেন। তিনি বাংলার বিপ্লবীদের গোষ্ঠী ও ব্যক্তিদ্বন্দ্ব দূর করে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করেন। স্বদেশী আন্দোলন আরম্ভ হলে তিনি বরোদার চাকরি ছেড়ে বাংলা চলে আসেন এবং চরমপন্থী আন্দোলনকে জোরদার করেন। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক হিসেবে তিনি পত্রিকার স্তম্ভে ভারতীয় জাতীয়তাবাদ ও ভারতবাসীর প্রতি ইংরেজের অন্যায় আচরণ অকাট্য যুক্তি প্রমাণ দ্বারা তুলে ধরেন। তিনি তার এক হাত চরমপন্থীদের দিকে অপর হাত বিপ্লবীদের দিকে বাড়িয়ে দেন।
লালা রাজপথ রায় ছিলেন পাঞ্জাবের চরমপন্থী নেতা। তিনি আর্য সমাজের আদর্শে প্রভাবিত হন এবং হিন্দুত্ববাদ প্রচার করেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন শুরু হলে তিনি পাঞ্জাবের বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনের কথা প্রচার করেন। কংগ্রেসের বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আদর্শ গ্রহণের জন্য তিনি তিলকের সঙ্গে যোগ দিয়ে তীব্র চাপ সৃষ্টি করেন। মরাঠপন্থী আন্দোলনকে তিনি তীব্র ধিক্কার জানান। বারাণসী কংগ্রেসে তিনি বলেন যে নিষ্ক্রিয় প্রতিরোধ দ্বারা স্বরাচার্জন একটি আইনসম্মত পন্থা। তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাদণ্ডে দণ্ডিত হন। মুক্তিলাভের পর গণ আন্দোলন পরিচালনার সময় পুলিশের লাঠিতে আহত হয়ে তার মৃত্যু হয়। তার রচিত প্রবন্ধ নিউ ইন্ডিয়া, ইংল্যান্ডস ডেপ্ট টু ইন্ডিয়া। বিপিন চন্দ্র পাল ছিলেন অপর এক বিখ্যাত চরমপন্থী নেতা। তিনি তার আত্মজীবনীতে বলেছেন যে তিনি কংগ্রেসে যোগদানের পর মডার্ন নীতির সমর্থক ছিলেন, কিন্তু বঙ্গ ব্যবচ্ছেদ তার চোখ খুলে দেয়। তিনি এরপর থেকে চরমপন্থী আদর্শে দীক্ষিত হন। তিনি মনে করতেন যে সক্রিয় আন্দোলন ছাড়া ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভ করা সম্ভব নয়। বঙ্গভঙ্গের সময় থেকে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। মাদ্রাজে তার বক্তৃতাগুলো বিশেষ জনপ্রিয়তা পায়। তিনি নিউ ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করতেন। এই পত্রিকায় তিনি শোষণমুক্ত স্বাধীন ভারতের আদর্শ প্রচার করেন। তার জন্ম সিলেটের কোয়েল গ্রামে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলায় যে চরমপন্থী আন্দোলন বয়কট স্বদেশীর মাধ্যমে বিকশিত হয় তা সারা ভারতে ছড়িয়ে দিতে চরমপন্থীরা ব্যস্ত হন। অপরদিকে মডারেট বা নরমপন্থী নেতারা বাংলার বয়কট ও স্বদেশী আন্দোলনকে সমর্থন করলেও এই আন্দোলন ভারতের অন্যান্য অঞ্চলে প্রসারিত করার বিরোধিতা করেন। মডারেট বা নরমপন্থীদের চিন্তাধারার সঙ্গে এক্সট্রিমিস্ট বা চরমপন্থীদের চিন্তাধারার মৌলিক প্রভেদ ছিল। নরমপন্থীরা যে আবেদন নিবেদন নীতির বাইরে বয়কট, স্বদেশ প্রভৃতি সক্রিয় আন্দোলনের পন্থা গ্রহণে রাজি ছিলেন না। বয়কট করে তারা ইংরেজ অর্থনৈতিক শোষণ এবং ভারতের বিলেতি কাপড়ের একচেটিয়া বিক্রির বিরুদ্ধে প্রতিষ্ঠা কিছু মনে করতেন না। তারা ইংরেজের হাত হতে মুক্ত হয়ে স্বশাসনের কথা ভাবতে ভয় পেতেন। অপরদিকে চরমপন্থীরা মডারেটদের চিন্তাধারাকে বস্তাপচা, স্থবির বলে মনে করতেন। তাদের বিশ্বাস ছিল আবেদন নিবেদন করে কোনো কাজ হবে না, জাতি কেবল ব্যর্থতা ও হীনমন্যতায় ভুগবে। সুতরাং সক্রিয় আন্দোলন দ্বারা ব্রিটিশ সরকারকে নতজানু করার প্রয়োজন তারা দেখেন। চরমপন্থীদের উদ্ভব এবং মডার্ন নেতাদের কর্মধারা সম্পর্কে তাদের তীব্র সমালোচনা উভয় গোষ্ঠীর মধ্যে ব্যবধান বাড়ায়। 1903 খ্রিস্টাব্দে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বঙ্গভঙ্গের প্রস্তাবকে নিন্দা করা হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে মডারেট নেতারা ভাইসরয়ের কার্জনের কাছে একটি প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত গ্রহণ করলে কার্জন এই প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হন। কংগ্রেস নেতা গোখেল ও লাজপত রায়কে ইংল্যান্ডে প্রচারের উদ্দেশ্যে পাঠালেও কোনো ফল হয়নি। এর ফলে নরমপন্থী গোখেল হতাশা বোধ করেন এবং 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন। 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের বারাণসী অধিবেশনে এক উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি হয়। 1906 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের আগে উভয় পক্ষ মডারেটপন্থী ও চরমপন্থী বোঝাপড়ার প্রস্তুতি থাকে। চরমপন্থীরা স্থির করেন যে তিলককে সভাপতি পদে বসানো হবে। এতে বোম্বাইয়ের নরমপন্থী গোষ্ঠী ভয় পেয়ে কংগ্রেস বর্জন হুমকি দেয় এবং শেষ পর্যন্ত দাদাভাই নওরোজিকে সভাপতি ঘোষণা করা হয়। চরমপন্থীরা আলোচনা সভায় 4টি প্রস্তাব পাশ করেন, যথা 1 স্বরাজ দাবি, 2 বয়কট, 3 স্বদেশী, 4 জাতীয় শিক্ষা। কলকাতা কংগ্রেসের চরমপন্থীদের লড়াকু মনোভাব থেকে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেস অধিবেশনের স্থল নাগপুর থেকে সুরাটে সরিয়ে নেওয়া হয়। সুরাটে মডারেট রাসবিহারী ঘোষকে কংগ্রেস সভাপতি নির্বাচিত করার সিদ্ধান্ত মডারেটরা গ্রহণ করেন। চরমপন্থীরা বুঝতে পারেন যে যদি সর্বভারত স্তরে তাদের নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলন গঠন করতে হয় তবে তাদের কংগ্রেস দখল করতে হবে। এই জন্য তারা ভারত মাতা সভা নামে একটি গোষ্ঠী গঠন করেন। পাঞ্জাবের চরমপন্থী অজিত সিংহ তাদের সমর্থন দেন। এদিকে মডারেটরা কলকাতা কংগ্রেসের গৃহীত 4টি প্রস্তাবকে ধামাচাপা দেওয়ার উদ্যোগ নেন। সুরাট কংগ্রেসে চরমপন্থীরা যুদ্ধমুখী মনোভাব নিয়ে অধিবেশনে যোগ দেন। তারা আশঙ্কা করেন যে কলকাতা কংগ্রেসের গৃহীত 4টি প্রস্তাব সুরাটে নাকচ করা হবে। সুরেন্দ্রনাথ সভাপতি হিসাবে রাসবিহারী ঘোষের নাম সমর্থন করতে উঠলে
প্রচণ্ড গণ্ডগোল ও হাতাহাতি হয়। ফলে পুলিশের সাহায্যে কংগ্রেস মণ্ডপে শান্তি রক্ষা করা হয়। মডারেটরা ভোটে জয়লাভ করেন। চরমপন্থীরা আপাতত কংগ্রেস মঞ্চ ত্যাগ করেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্যায়সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা যায়: নরমপন্থী আন্দোলন, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন। বঙ্গ ব্যবচ্ছেদের পরিকল্পনা প্রকাশিত হলে সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় একটি গভীর জাতীয় বিপদ এই শিরোনামে এক কলম দ্বারা জাতিকে সতর্ক করে দেন। এ পর্যায়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে প্রতিবাদী আন্দোলন দেখা দেয় তাকে মডারেট বা নরমপন্থী আন্দোলন বলা হয়। মডারেট নেতাদের আন্দোলনের কৌশল ছিল সভা সমিতির দ্বারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জ্ঞাপন, সংবাদপত্রের মাধ্যমে আন্দোলন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে যুক্তিপূর্ণ আবেদনপত্র সরকারের কাছে প্রেরণ, পুস্তক পুস্তিকা প্রকাশ। কলকাতা ছাড়া মফস্বলের ঢাকা, ময়মনসিংহ প্রভৃতি জেলায় অসংখ্য প্রতিবাদী সভা সমিতি অনুষ্ঠিত হয়। কলকাতা টাউন হলে 1904 খ্রিস্টাব্দের মার্চ মাসে ও 1905 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে দুটি মহতী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলার জমিদারদের অনেক রাজা মহারাজা খেতাবদারীরা তাদের রাজভক্তি মুলতবি রেখে আন্দোলনকে সমর্থন করেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ এই প্রতিবাদ সভার সামিল হন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অন্তত 5টি বিখ্যাত পুস্তিকা প্রকাশ করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল লর্ড কার্জনকে খোলা চিঠি। এটি ঢাকা থেকে প্রকাশিত হয়। 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গ ব্যবচ্ছেদ করা হলে অরন্ধন, রাখিবন্ধন, কালীঘাটে পূজাদান দ্বারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এরপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দ্বিতীয় পর্যায়ে পৌঁছায়। এ পর্যায়ে আন্দোলনকে আত্মশক্তি আন্দোলন বা গঠনমূলক স্বদেশী আন্দোলন বলা হয়। স্বদেশী তাঁতে তৈরি কাপড়, হাতে তৈরি শিল্পদ্রব্যের ব্যবহার, গ্রামীণ পঞ্চায়েতে বিচার, মাতৃভাষার মাধ্যমে স্বদেশী বিদ্যালয়ে শিক্ষাদান, সমবায় ব্যাংক, কৃষি খামার স্থাপন প্রভৃতি ছিল আত্মশক্তি। তার সঙ্গে আবেদন নিবেদন নীতি ত্যাগ করে নিজের জোরে স্বরাজ দাবি অর্জন ছিল আত্মশক্তির অপর বিশিষ্ট দিক। আত্মশক্তি আন্দোলনের লক্ষ্য ছিল জাতিকে অর্থনৈতিক ও সাংগঠনিক দিক থেকে আত্মবলে বলীয়ান করা। এই ভিত্তির উপর দাঁড়িয়ে জাতি স্বরাজ অর্জন ও বঙ্গভঙ্গের প্রতিরোধ সক্ষম হবে বলে বিশ্বাস করা হয়। স্বদেশী বা আত্মশক্তি আন্দোলন অন্তত কিছুদিনের জন্য বিরাট প্রেরণা ছড়িয়ে দেয়। স্বেচ্ছাসেবকরা তাতে তৈরি মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় করে গৃহে গৃহে ফেরি করেন। জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি স্থাপন করে জাতীয় শিক্ষা প্রবর্তনের পথ দেখান। অশ্বিনী কুমার দত্ত বরিশালে বিখ্যাত ব্রজমোহন বিদ্যালয় স্থাপন করেন। সতীশচন্দ্র ডন পত্রিকা প্রকাশ করেন। কবিগুরু বোলপুরে ব্রহ্মচর্য আশ্রম বিদ্যালয় স্থাপন করেন, পরে যা শান্তিনিকেতনে পরিণত হয়। জাতীয় শিক্ষা পরিষদে বেঙ্গল ন্যাশনাল কলেজ স্থাপিত হয়। বাংলায় প্রায় 24টি মাধ্যমিক ও 300টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। আচার্য প্রফুল্লচন্দ্র, নীলরতন প্রভৃতি স্বদেশী বলতে বৃহদায়তন শিল্প গঠনকে গুরুত্বপূর্ণ ভাবতেন। প্রফুল্লচন্দ্রের উদ্যোগে ভারতবাসীর প্রথম ওষুধ তৈরির কারখানা বেঙ্গল কেমিক্যালস বঙ্গলক্ষ্মী কটনে স্থাপিত হয়। তাছাড়া চীনামাটির, চামড়া, স্বদেশী দেশলাই, স্বদেশী সিগারেট ও সাবানের কারখানা স্থাপিত হয়। অধিকাংশ ক্ষেত্রে মূলধনের অভাব ও পরিচালনার কারণে এই শিল্পগুলো নষ্ট হলেও বেঙ্গল কেমিক্যালস দীর্ঘকাল ধরে ভারতবাসী শিল্পোদ্যোগের গৌরবের দৃষ্টান্ত ছিল। এই সঙ্গে উল্লেখযোগ্য যে জামশেদজি টাটার লোহার কারখানা, যা এদের স্বদেশী উদ্যোগে স্থাপিত হয়ে আজ টিআইস্কো নামে ধারণ করেছে। বরিশালে অশ্বিনী কুমার স্বদেশ বান্ধব সমিতি স্থাপন করে অসংখ্য মামলা মোকদ্দমা স্বদেশী পঞ্চায়েতের বিচারে মিটিয়ে দেন। কুটির শিল্পে ও সমবায়ে উৎসাহ দেন। তাঁত শিল্পের বিশেষ অগ্রগতি ঘটে। বাংলার তরুণ সমাজ ও বেশ কিছু শিক্ষিত লোক আত্মশক্তি বা স্বদেশী আন্দোলনের ধীর গতিতে ধৈর্য হারিয়ে ফেলেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে তারা জোরালো কিছু করতে ব্যস্ত হন। বিপিন পাল, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অরবিন্দ প্রভৃতি শুধু স্বদেশীতে সন্তুষ্ট হননি। স্বদেশী বা আত্মশক্তির বিরুদ্ধে দুই ধরনের সমালোচনা দেখা দেয়।
এক, শুধু স্বদেশী করে কিছু ফল হবে না, আরও কিছু করা যায়। দ্বিতীয়ত, স্বদেশীর সঙ্গে হিন্দু জাগরণবাদ দেখা দেয়। শিবনাথ শাস্ত্রী, স্বয়ং রবীন্দ্রনাথ, কৃষ্ণ প্রভৃতি প্রতিবাদ জানান। এ সময় কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকায় ব্রিটিশের পণ্য বয়কটের প্রস্তাব দেন। সুরেন্দ্রনাথ প্রভৃতি মডার্ন নেতারা বলেন যে বয়কট হলো ইংরেজকে জব্দ করার অর্থনৈতিক হাতিয়ার। গোখলেও মনে করতেন যে বিলেতে ম্যানচেস্টারের কাপড়ের কলগুলো ভারতে বস্ত্র রপ্তানি কমে গেলে সরকারকে ভারতীয়দের দাবি পূরণে চাপ দেবে। সুরেন্দ্রনাথ বিশ্বাস করতেন যে এর ফলে বঙ্গভঙ্গ রদ করতে সরকার বাধ্য হবে। কিন্তু চরমপন্থী পাল, তিলক ও অরবিন্দের কাছে বয়কট ছিল স্বরাজ লাভের হাতিয়ার। কলকাতার টাউন হলের সবাই বয়কট প্রস্তাব হওয়ার পর বয়কট আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে। কৃষ্ণকুমারের প্রস্তাব অনুযায়ী ইংরেজি প্রতিষ্ঠিত স্কুল কলেজ বয়কট আরম্ভ হয়। শ্রমিকরা কলকারখানা ধর্মঘট আরম্ভ করে কাজ বয়কট করেন। বন্দে মাতরম, সন্ধ্যা, প্রতিজ্ঞা প্রভৃতি পত্রিকাগুলো বয়কট আন্দোলনের প্রবল উৎসাহ দেন। সরকারি শিক্ষা, ব্রিটিশ আদালত, অফিস সকল কিছু বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ হলো এই আন্দোলনের চরিত্র। নিষ্ক্রিয় প্রতিরোধ বা বয়কট কিছুদিন চলার পর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যে পর্যায়ে পৌঁছে তার গণ আন্দোলনের পরিবর্তে সন্ত্রাসী আন্দোলনের প্রবলতা দেখা দেয়। স্বদেশী আন্দোলনের সময় থেকে বাংলার জেলাগুলোতে বহু সমিতি স্থাপিত হয়। বরিশালের স্বদেশ বান্ধব, ফরিদপুরের ব্রতী, ঢাকার অনুশীলন ও ময়মনসিংহের শরীফ প্রভৃতি এবং কলকাতার যুগান্তর। এগুলোর মধ্যে অনুশীলন ও যুগান্তর বিপ্লবী সন্ত্রাসবাদের পথ বেছে নেয়। স্বদেশী আন্দোলনের স্বেচ্ছাসেবকদের উপর পুলিশের বর্বর অত্যাচার, বরিশালের সম্মেলনে পুলিশের তাণ্ডব প্রভৃতির জন্য এক শ্রেণীর নেতা সন্ত্রাসবাদের পথ বেছে নেন। ঐতিহাসিক সুমিত সরকারের মতে বয়কট বা নিষ্ক্রিয় প্রতিরোধ আন্দোলনের সীমাবদ্ধতা ও বিফলতায় এই সকল নেতাকে সন্ত্রাসবাদে পরিচালিত করে। বয়কট আন্দোলন যতই তার গতিবেগ হাতে থাকে, পূর্ব বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা ততই তীব্র হয়। এই সকল নেতারা বুঝতে পারেন যে আপাতত গণ আন্দোলন দ্বারা বঙ্গভঙ্গ রোধ করা যাবে না। এই জন্য তারা ভাবেন যে যদি হাতে গোনে ইংরেজ কর্মচারীদের সন্ত্রাস ও গুপ্ত হত্যার দ্বারা ভীতিগ্রস্ত মনোবলহীন করা যায়, তবে ইংরেজ শাসন ভেঙে পড়বে। অরবিন্দ বরোদা থেকে তার ভ্রাতা বাণিজ্যের মাধ্যমে ও যতীন্দ্রনাথ ব্যানার্জির সাহায্যে কলকাতায় অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। অরবিন্দের নির্দেশে যুগান্তর পত্রিকা যুগান্তর গোষ্ঠী গড়ে ওঠে। ঢাকার অনুশীলন সমিতি পুলিশ দাসের নেতৃত্বে সক্রিয় হয়। মানিকতলায় যুগান্তর গোষ্ঠী বিপ্লবীদের শিক্ষণ কেন্দ্র স্থাপন করে। 1908 খ্রিস্টাব্দে এই গোষ্ঠীর নির্দেশে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার ব্যর্থ চেষ্টা করেন। ক্ষুদিরাম ফাঁসির দড়িতে প্রাণ হারান। বিপ্লবী আন্দোলন পুলিশি দমন সত্ত্বেও দীর্ঘকাল চলে। এভাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলে এবং 1907-08 খ্রিস্টাব্দে এই আন্দোলন তার গতিবেগ হারিয়ে ফেলে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যে আবেগ, যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সহস্রভাবে জেগে ওঠে, বীর যুবকদের হৃদয়ে যে প্রতিক্রিয়া, আত্মোৎসর্গের প্রেরণা দেখা দেয়, সাহিত্য শিল্প সকল ক্ষেত্রে আন্দোলন যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা নিশ্চিতভাবে নিয়মতান্ত্রিক সভ্যবাদ আন্দোলনকে ছাপিয়ে যায়। বঙ্গভঙ্গ আন্দোলনে যে ভাবধারা ও আদর্শবাদের উদ্ভব হয়, তা 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশবাসীর জীবনধারাকে প্রভাবিত করে। বঙ্গভঙ্গ আন্দোলন দ্বারা সর্বপ্রথম এই সত্য জাতির হৃদয়ে জাগে যে ইংরেজ ও ভারতবাসীর স্বার্থ পরস্পর বিরোধী। ইংরেজ সরকার দ্বারা ভারতবাসীর প্রকৃত মঙ্গল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতদিন ধরে ব্রিটিশ শাসনের মহিমা উপকারিতা সম্পর্কে যে ধারণা ছিল তা ভুল। ভারতবাসীকে তার নিজের উন্নতির চেষ্টা করতে হবে। ইংরেজদের সদস্যতা নির্ভর করে থাকলে চলবে না। বঙ্গ ব্যবচ্ছেদের ঘাতক ছুরিকা আঘাতের দ্বারা এই সত্য জাতিকে শিক্ষা দেয়। বঙ্গভঙ্গ থেকে আসে স্বরাজের দাবি। যদিও তিলক স্বরাজ দাবিকে উচ্চে তুলে ধরেন, অরবিন্দ, বিপিনচন্দ্র, লালা লাজপত রায়ও স্বরাজ দাবিকে দৃঢ়তার সঙ্গে জাতীয় যুদ্ধে প্রতিষ্ঠিত করে। আর আবেদন নিবেদন নয়, রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নয়, আত্মোৎসর্গ ও আত্মদানের মাধ্যমে জাতি তার নিজ অধিকার অর্জন করবে। প্রার্থনার দ্বারা নয়, আপন শক্তির জন্য। বঙ্গভঙ্গ আন্দোলন উপলক্ষে ব্রিটিশ শাসন ও সম্পত্তি সম্পর্কে জাতির মুক্তির সূচনা হয়।
পৃথিবীব্যাপী সাম্রাজ্যবাদী শক্তি কীভাবে দুর্বল জাতিগুলোকে শোষণ করে সমৃদ্ধশালী হচ্ছে, সেই ইতিহাস চেতনা জাতির হৃদয়ে জাগ্রত হয়। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের উপলক্ষে যে গঠনমূলক স্বদেশী প্রচার হয়, অর্থাৎ গ্রাম সংগঠন, গ্রাম আদালত গঠন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, কুটির শিল্পের প্রসার, বিলেতি মাল বয়কট ও স্বদেশী জিনিসের প্রতি আগ্রহ, তা অনেকাংশে ভবিষ্যৎ গান্ধীজির অসহযোগ আন্দোলনের পথ রচনা করে। গঠনমূলক স্বদেশী রবীন্দ্রনাথের স্বদেশী সমাজের চিন্তাধারা পরবর্তীকালে অহিংস ছাড়া গান্ধীবাদী আন্দোলনের কলাকৌশলে ইঙ্গিত দেয়। চারণ কবি মুকুন্দ দাসের গান "করোনা রেশমি চুরি বঙ্গনারী, হবু হাতে আর করোনা, নিষ্ক্রিয় প্রতিরোধের" কথা মনে করিয়ে দেয়। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাঙালির সৃজনশীলতা, সাহিত্য, শিল্প, সঙ্গীত সকল ক্ষেত্রে অভূতপূর্ব বিকাশ লাভ করে। এই যুগে ভারতের শ্রেষ্ঠ সাহিত্যিকের কবিগুরু তার বিখ্যাত উপন্যাস গোরা ও ঘরে বাইরে রচনা করেন। রবীন্দ্রনাথের অনবদ্য স্বদেশী সঙ্গীতগুলো এই যুগে রচিত হয়। সত্যেন্দ্রনাথ দত্ত তার কবিতাগুলো এই যুগে রচনা করেন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্পগুলো স্বদেশ প্রেমিকা অবলম্বন করে রচিত হয়। দীনেশচন্দ্র সেন লোকসাহিত্য সংগ্রহ ময়ূরসংগীতিকা সংকলন করেন। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লোকগাথাগুলো যথা ঠাকুরমার ঝুলি প্রকাশ করেন। ঐতিহাসিক গবেষণামূলক রচনা যথা নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী, অক্ষয় কুমার মৈত্র রচিত সিরাজউদ্দৌলা মীর কাসিম উল্লেখের দাবি রাখেন। হরপ্রসাদ শাস্ত্রী ও রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই যুগে তাদের গবেষণা প্রতিভার পরিচয় দেন। আচার্য জগদীশচন্দ্র উদ্ভিদের প্রাণ ও অনুভব শক্তির প্রমাণ 1906 খ্রিস্টাব্দে দেন। বিজ্ঞান চর্চার সঙ্গে স্বদেশ সাধনা যুক্ত হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় হিন্দু রসায়নের ইতিহাস রচনা করে খ্যাতি লাভ করেন। এই দুই বিজ্ঞানীর পদাঙ্ক অনুসরণ করে মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বোস পদার্থবিদ্যার জগতে বিশ্ববিখ্যাত হন। বাংলা চরমপন্থী আন্দোলনের প্রভাবে মহারাষ্ট্র ও পাঞ্জাবে ছড়িয়ে পড়লে কংগ্রেসের নবীন গোষ্ঠী চরমপন্থী বা সক্রিয় আন্দোলনের প্রতি আনুগত্য দেখান। কংগ্রেসের নরমপন্থী সঙ্গে যেন তাদের তীব্র মতবিরোধ হয়। 1907 খ্রিস্টাব্দে সুরাট কংগ্রেসের চরমপন্থী নরমপন্থীদের মধ্যে তীব্র বিরোধের পর চরমপন্থীরা কিছুদিন কংগ্রেস ত্যাগ করেন। সরকার এই সুযোগে নরমপন্থীদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে 1909 খ্রিস্টাব্দে মর্লিমিন্টো আইন পাশ করেন। মর্লিমিন্টো আইনের সীমাবদ্ধতায় নরমপন্থীদের হতাশ করায় চরমপন্থী গোষ্ঠীর বিপ্লবী সন্ত্রাসবাদীরা প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। অবশেষে সরকার 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করে। অবশেষে ব্রিটিশ কর্তৃপক্ষ বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1911 খ্রিস্টাব্দের 19 জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় হার্ডিঞ্জ ভারত সচিবের নিকট এক দীর্ঘ চিঠিতে তার প্রস্তাব জানান। এ ব্যাপারে 7 আগস্ট টেলিগ্রামের মাধ্যমে ভারত সচিব তার সম্মতি জ্ঞাপন করেন। বিষয়টি যেহেতু ইংল্যান্ডের রাজার ভারত সফরের সঙ্গে সম্পর্কিত ছিল, তাই ইংল্যান্ডের রাজাকে তা জানানো হলে তিনি ইচ্ছে ব্যক্ত করেন যে দিল্লিতে অনুষ্ঠিত দরবারে তিনি বঙ্গভঙ্গ রদ ও ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা দেবেন। অবশেষে 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর ইংল্যান্ডের রাজা সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ও কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরের কথা ঘোষণা করেন। এভাবে বঙ্গভঙ্গ রদ সম্পন্ন হয়। আজকের আলোচনা এই পর্যন্ত। সকলেই ভালো থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।